বারুইপুর সাকসেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক ষষ্ঠম শ্রেণী ছেলে মেয়েদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের দিনের আলোচনা শুরু করছি। আমাদের আজকের দিনের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, অধ্যায় 6 বল ও শক্তির প্রাথমিক ধারণা। আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে বলে দেবো এবং তার সাথে উত্তরও, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। সুতরাং প্রত্যেকেই খাতা এবং পেন নিয়ে বসবে, পারলে প্রশ্ন উত্তরগুলো খাতায় তুলে নেবে। তাহলে আমরা আজকে শুরু করছি আমাদের প্রশ্ন উত্তর। তার আগে তোমাদেরকে বলবো, যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দাও, যাতে আমাদের পাঠানো যে কোনো পরীক্ষার তথ্য সব থেকে আগে তোমার কাছে যায়। আমাদের আজকের দিনের প্রথম প্রশ্ন, সকল গতিশীল বস্তুর গতি কী ধরনের গতি? অপশান এ পরম গতি, অপশান বি স্থির গতি, অপশান সি চলন গতি এবং লাস্ট অপশান আপেক্ষিক গতি। এখানে উত্তর হবে আপেক্ষিক গতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আপেক্ষিক গতি কাকে বলে সেটা কি তোমরা জানো? তাহলে কাকে বলে আমি একটু তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও। পৃথিবী বা অন্য কোনো স্থির বস্তুর সাপেক্ষে স্থির কিন্তু গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান সময়ের সাথে পরিবর্তন হলে তার সেই গতিকে আপেক্ষিক গতি বলা যায়। যেমন তোমাকে আমি বলতে পারি, চলন্ত ট্রেনে বা বাসে বসে জানলার দিকে তাকালে মনে হয় বাইরের ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি সমস্ত কিছু কী হচ্ছে, ট্রেনের উপস্থিত দর্শকের সাপেক্ষে। এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে, ট্রেনের উপস্থিত দর্শকের সাপেক্ষে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে, অর্থাৎ এরা চলমান। কিন্তু এগুলি পৃথিবী বা অন্য কোনো স্থির বস্তুর সাপেক্ষে এগুলো কি চলমান? চলমান নয়। অর্থাৎ তুমি চলমান ট্রেনে বসে সিটে বসে দেখছো ঘর বাড়ি গাছপালা সব ছুটছে, কিন্তু আদৌ কি সেগুলো ছুটছে? পৃথিবীর সাপেক্ষে সেগুলো কিন্তু স্থির। অতএব এইসব আপাত গতিশীল বস্তুর গতি হচ্ছে আপেক্ষিক গতি। তাহলে এই অর্থে প্রশ্নটার উত্তর হবে আপেক্ষিক গতি। আরও একটা তোমাকে জেনে রাখা উচিত যে আপেক্ষিক স্থিতি কি, এই সম্পর্কেও তোমাকে একটু জেনে রাখা দরকার। কোনো পূর্ব নির্দিষ্ট বস্তু, যেমন পৃথিবী বা পৃথিবীর সাপেক্ষে স্থির অবস্থানে থাকা কোনো বস্তুর অবস্থাকেই বলা হয় আপাত বা আপেক্ষিক স্থিতি। আমাদের চারপাশে যে সকল বস্তুগুলো অবস্থানের সঙ্গে স্থান পরিবর্তন করে না, যেমন হচ্ছে বাড়ি, গাছপালা, পাহাড়, এগুলো কি স্থান পরিবর্তন করে? আমরা কি দেখি, এগুলো স্থান পরিবর্তন করে না। কিন্তু এই বস্তুগুলো প্রকৃতপক্ষে স্থির নয়। পৃথিবী অনবরত গতিশীল বলে পৃথিবীর উপরিস্থিত সমস্ত বস্তুই গতিশীল। তাহলে যেহেতু পৃথিবী ঘুরছে, তাহলে কোনো বস্তুই তো স্থির না, সবই তো ঘুরছে, তাহলে সবই তো গতিশীল। তাই আমাদের চোখে যে বস্তুগুলো স্থির বলে মনে হয় তারা প্রকৃতপক্ষে স্থির নয়। এই আপাত স্থির বস্তুগুলোর অবস্থাটাই হচ্ছে আপেক্ষিক স্থিতি। প্রত্যেককে বলছি, ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করবে, প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবে। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, এসআইতে বলের একক কী? অপশান আমাদের কাছে অনেকগুলোই রয়েছে। প্রথম অপশান হচ্ছে বর্গমিটার, দ্বিতীয় অপশান হচ্ছে ডাইন, তৃতীয় অপশান হচ্ছে পাস্কাল এবং চতুর্থ অপশান হচ্ছে নিউটন। তাহলে এখানে সঠিক উত্তর হবে এসআইতে বলের একক হচ্ছে নিউটন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, এসআইতে ওজনের একক কী? অপশান 1 নম্বরে আছে নিউটন, 2 নম্বরে ডাইন, 3 নম্বরে মোল এবং 4 নম্বরে আছে কিলোগ্রাম। আমরা কিন্তু এবারে পরীক্ষায় তোমাদের এরকম কিছু প্রশ্ন দিলে তার অপশানও দিয়ে দেবো। তাহলে এসআইতে ওজনের একক হচ্ছে নিউটন। ভালো করে মনে রাখবে, এসআইতে বলের একক নিউটন এবং এসআইতে ওজনের এককও হচ্ছে নিউটন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। প্রত্যেককে বলছি, প্রশ্নগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং প্রশ্নগুলো পারলে একটু খাতায় নিয়ে লিখে নেবে। এই ধরনের প্রশ্নই বিভিন্ন বছর তোমাদের স্কুলে হয়। আমাদের এবারের প্রশ্ন, একটি চৌম্বক পদার্থ হলো অপশান এ নিকেল, অপশান বি তামা, অপশান সি সোনা এবং অপশান ডি রূপা। তাহলে এখানে সঠিক উত্তর হবে একটি চৌম্বক পদার্থ হচ্ছে নিকেল। এই প্রশ্নের সাথে সাথে আরও একটা প্রশ্ন তোমাকে জেনে রাখতে হবে,
যে চৌম্বক পদার্থ কাকে বলে? যেসব পদার্থের ওপর চুম্বক বল প্রয়োগ করতে পারে, অর্থাৎ যেসব পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদেরকে বলা হয় চৌম্বক পদার্থ। উদাহরণ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট। তাহলে একটি চুম্বক পদার্থ হিসাবে আমরা এখানে কোবাল্টকে ডাক দিয়েছি। ভালো করে মনে রাখবে, যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাকে বলবো চৌম্বক পদার্থ। উদাহরণ লোহা, নিকেল, কোবাল্ট। এবার আমরা পরের প্রশ্নের দিকে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি নয় বস্তুটি হলো কোনটি? অপশান এ কয়লা, অপশান বি প্রাকৃতিক গ্যাস, অপশান সি পেট্রোলিয়াম এবং লাস্ট অপশান হচ্ছে অপশান ডি খড়। তাহলে এখানে সঠিক উত্তর হবে জীবাশ্ম জ্বালানি নয় বস্তুটি হলো খড়। এখানেও একটি প্রশ্ন আছে, প্রশ্নটি বলে দিচ্ছি। জীবাশ্ম জ্বালানি কি? একদম মনে রাখতে হবে, পাললিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম বলা হয়। সজীব উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্মী ভবনের ফলে উৎপন্ন হয় বলে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে সাধারণত জীবাশ্ম জ্বালানি বলা হয়। এক্ষেত্রে তোমাদের আরও একটা কথা মনে রাখতে হবে, প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে প্রস্তরীভূত হওয়া উদ্ভিদ দেহাবিশেষের ওপর চাপ, তাপ ও ব্যাকটেরিয়ার ক্রিয়ার ফলে কয়লায় রূপান্তরিত হয়। অন্যদিকে সমুদ্রের তলদেশে লক্ষাধিক বছর ধরে সঞ্চিত সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবিশেষ ব্যাকটেরিয়া জনিত বিভাজন ও রূপান্তর এবং বিভাজিত অবশেষগুলির উপর দীর্ঘ সময় ধরে ভূগর্ভস্থ তাপ এবং চাপ ক্রিয়া করে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি হয়। তাহলে আমরা কি বুঝলাম যে কয়লা কোথা থেকে হচ্ছে? কয়লা হচ্ছে উদ্ভিদের দেহাবশেষ থেকে, এবং পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস কোথা থেকে হচ্ছে? প্রাণী, সামুদ্রিক উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ থেকে। বোঝা গেল? তাহলে আমাদের এখানে উত্তর আমরা কি দিলাম? খড়কে। পরের প্রশ্নে যাচ্ছি। আমরা প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্ন হচ্ছে, কোন শক্তির উৎসের সঙ্গে সূর্যের কোনো সরাসরি সম্পর্ক নেই? অপশান এ কয়লা, অপশান বি খনিজ তেল, অপশান সি পারমাণবিক শক্তি, আর লাস্ট অপশান হচ্ছে অপশান ডি জলবিদ্যুৎ। তাহলে এখানে সঠিক উত্তর হবে পারমাণবিক শক্তি। এই শক্তির সাথে সূর্যের সরাসরি কোনো সম্পর্ক নেই। এবং এখানে এটাও তোমাকে জেনে রাখতে হবে যে বাকি যে অপশানগুলো আছে তার সঙ্গে কিন্তু সূর্যের সরাসরি সম্পর্ক আছে। কেন আছে সেটা একটু বলে দিচ্ছি, শুনে নাও। পৃথিবীর সব শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। যেমন সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। প্রাণীরা এই খাদ্য গ্রহণ করে জীবনযাপন করে এবং তার ফলে তারা প্রয়োজনীয় শক্তি পায়। আবার দেখো, কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি জ্বালানি পুড়িয়ে তাপ শক্তি পাওয়া যায়। এগুলোরও মূল উৎস আসে সূর্য থেকে। ভালো করে কথাটা খেয়াল করবে, আসে সূর্য থেকে। বহু কোটি কোটি বছর ধরে মাটি চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীদেহ যথাক্রমে কয়লা এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। কয়লা পুড়িয়েই আমরা কিন্তু তাপ শক্তি পাই। আবার দেখো, সূর্যের তাপে জলাশয়, নদী, সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়। মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেই জলস্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। আবার যেমন হচ্ছে পৃথিবীর সব জায়গায় সূর্য থেকে যে সমান তাপ পায় না বলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। এই বায়ুপ্রবাহ দ্বারা বায়ুচালিত কলকে চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সৌরশক্তিকে ব্যবহার করে সৌরকোষ বা সৌরচুল্লি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে এই কয়লা হোক, পেট্রোলিয়াম হোক বা বিভিন্ন কিছুর পৃথিবীর প্রয়োজনীয় সমস্ত শক্তির উৎস কিন্তু সূর্য। কিন্তু যদি আমরা পারমাণবিক শক্তির কথা বলি তাহলে কিন্তু এই পারমাণবিক শক্তি নিউক্লিয় চুল্লিতে পরমাণুর বিভাজন ঘটিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করে। বলা যেতে পারে এই পারমাণবিক শক্তি কিন্তু সূর্যকে উত্তাপ দেয়, সূর্যকে তাপ সৃষ্টি করে। পারমাণবিক বোমা ফাটিয়ে আমরা কিন্তু পাথর ভাঙতে পারি,
এবং সংগ্রহ করতে পারি। খুব ভালো করে মনে রাখবে, এই পারমাণবিক শক্তি থেকে যে তাপ শক্তি উৎপন্ন হয়, যার ফলে সূর্যের অভ্যন্তরে এই পারমাণবিক শক্তির বিস্ফোরণের ফলে সূর্যের ভিতরে এত বেশি তাপ সৃষ্টি হয়। সুতরাং সরাসরিভাবে বলা যায় না যে সূর্যের সাথে পারমাণবিক শক্তির কোনো সংযোগ নেই, কিন্তু সূর্য এই যে কটা অপশান আছে তার মধ্যে সূর্যের থেকে যারা এই শক্তি নিচ্ছে সেগুলো হচ্ছে এই তিনটে অপশান, আর সূর্যকে যে শক্তি দিচ্ছে সেটা হচ্ছে এই পারমাণবিক শক্তি। সেই জন্য আমরা এখানে পারমাণবিক শক্তিকে গোল করে ঘিরে দিলাম। আশা করছি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। এবারে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, কেরোসিন পাওয়া যায় কোথা থেকে? অপশান এ পেট্রোলিয়াম, অপশান বি কয়লা, অপশান সি পেট্রোল এবং লাস্ট অপশান হচ্ছে অপশান ডি ডিজেল। তাহলে বলবো কেরোসিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। অপশান এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন। আমাদের এবারে প্রশ্ন, সব শক্তিকে শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তর করা সম্ভব? তাহলে বলবো অপশান এ স্থিতিশক্তি, অপশান বি গতিশক্তি, অপশান সি তাপ শক্তি এবং লাস্ট অপশান ডি আলোক শক্তি। তাহলে এখানে উত্তর হবে তাপ শক্তি। সব শক্তিকে শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তর করা সম্ভব। অপশান সি রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, সৌরশক্তি কোন ধরনের শক্তি? অপশান এ অনবীকরণযোগ্য শক্তি, অপশান বি নবীকরণযোগ্য শক্তি, অপশান সি প্রচলিত শক্তি, অপশান ডি চিরাচরিত শক্তি। তাহলে বলবো সৌরশক্তি এক প্রকার নবীকরণযোগ্য শক্তি। এখানে বি হবে রাইট অ্যান্সার। তার সাথে সাথে এটাও বলবো যে এই শক্তি সম্পর্কে তোমাকে একটু জেনে রাখা উচিত। শক্তির প্রকারভেদে শক্তি উৎস দুই প্রকারের হয়। একটা হচ্ছে অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস, আর একটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস। এক্ষেত্রে বলা যায় যে অনবীকরণযোগ্য শক্তি বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস কি? যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একেবারে নিঃশোধিত হয়ে গেলে তা পুনরায় করা সম্ভব হবে না, তাকে বলবো অনবীকরণযোগ্য শক্তি। যেমন কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। দীর্ঘদিন কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস উৎসগুলি শেষ করতে থাকলে এগুলো কিন্তু আর তৈরি হবে না। অন্যদিকে নবীকরণ বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি কাকে বলে একটু দেখে নাও। যেটা হচ্ছে যে শক্তির উৎসগুলি বর্তমান সময়ে শক্তির চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তির সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত বা নবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তির উৎস হিসাবে চিহ্নিত করা যায়। একাধিকবার শক্তির উৎসকে কাজে ব্যবহারযোগ্য হওয়ার এদের নবীকরণযোগ্য শক্তির উৎস বলা যায়। যেমন বলছে বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি। দেখো, পৃথিবীতে একদিন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে গেলেও যেতে পারে, কিন্তু বায়ু যে চলতেই আছে সে কিন্তু কখনোই শেষ হবে বলে মনে হচ্ছে না। সৌরশক্তি, সূর্য যে আমাদের আলো দিচ্ছে, যে তাপ দিচ্ছে, উত্তাপ দিচ্ছে, সেটা কিন্তু শেষ হবে বলে মনে হচ্ছে না। জোয়ার ভাটা, যে চন্দ্র এবং পৃথিবী সূর্যের এই যে মাঝখানে এসে যে জোয়ার ভাটা হচ্ছে নদীতে, এটাও কিন্তু শেষ হবে বলে মনে হচ্ছে না। সুতরাং এই বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলো হচ্ছে সব নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস। তাহলে বুঝতে পারলে কেন আমরা উত্তরটা আমরা দিলাম নবীকরণযোগ্য শক্তি। চলো এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্ন হচ্ছে, শক্তির চিরাচরিত উৎস হলো, চিরাচরিত মানে বুঝতেই পারছো যেটা বারবার ফিরে আসবে না, বায়ু শক্তি, তাপ শক্তি, সৌরশক্তি এবং খনিজ তেল। যেটার উত্তর হবে একবার শেষ হয়ে গেলে আর ফিরে আসাটা প্রায় অসম্ভব, সেটা হচ্ছে খনিজ তেল। সুতরাং ডি হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্ন হচ্ছে, ওজনের অপর নাম কি? ওজনের অপর নাম হচ্ছে অভিকর্ষ বল। পরের প্রশ্ন, কোন কোন শক্তির দ্বারা যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়? তাহলে বলবো স্থিতিশক্তি এবং গতিশক্তি দুজনের যৌথ উদ্যোগে যান্ত্রিক শক্তি তৈরি হয়। পরের প্রশ্ন, এসআইতে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান কত?
এসআইতে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। আশা করছি তোমরা নিশ্চয়ই জানো 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার কেন। যদি না জানো ভিডিওটার নিচে একটা কমেন্টসে লিখে দেবে, অবশ্যই আমরা জানাবার চেষ্টা করব। আমাদের পরের প্রশ্ন, অভিকর্ষ বল কোন ধরনের বল? অভিকর্ষ বল এটা একটা হচ্ছে স্পর্শহীন বল, মানে বল আমরা যে প্রয়োগ করি, আমরা কোনো কিছু একটা চেয়ারকে ঠেলে দিলাম ঠেলা বল, তাকে টেনে নিলাম টানা বল, তাহলে এমন কিছু বল আছে যেগুলোকে স্পর্শ না করলেও কাজ হয়। এই অভিকর্ষ বল একটি স্পর্শহীন বল, যেমন চুম্বক দ্বারা যে বল, চৌম্বক বল, এটাও একটা কিন্তু স্পর্শহীন বল। আমাদের এবারে প্রশ্ন, সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? তাহলে উত্তরটা হবে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পারছো। আমরা এবারে পরের প্রশ্নে যাচ্ছি। প্রত্যেককে বলছি খাতা পেন নিয়ে বসো এবং প্রশ্ন উত্তরগুলো একটুখানি লিখে নাও। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, খাদ্য শৃঙ্খলের গঠনগত একক কী? খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হচ্ছে পুষ্টি স্তর বা ট্রাফিক লেভেল। প্রশ্ন আসতে পারে ট্রাফিক লেভেল কাকে বলে? তোমরা কি বলবে? যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ এবং প্রাণীদের নিচ থেকে উপর ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে। এই খাদ্য পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি থাকে এবং শীর্ষের দিকে কম থাকে, এবং খাদ্য পিরামিডের এক একটি ধাপকেই পুষ্টি স্তর বা ট্রাফিক লেভেল বলা হয়। আশা করছি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কী? পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হচ্ছে সূর্য, অথবা পৃথিবীর সমস্ত শক্তির উৎস কী? এই প্রশ্নের উত্তরটাও হবে হচ্ছে সূর্য। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন হচ্ছে, যারা নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে তাদেরকে কি বলে? উত্তর হবে উৎপাদক বলে। তাহলে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, উৎপাদক কাকে বলে? যেসব জীব সূর্যালোকের উপস্থিতিতে নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে এবং উৎপন্ন খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে, সেই সকল জীবদের উৎপাদক বলা হয়। মানে উৎপাদক মানে যে নিজেরাই তৈরি করে। যেমন এটা কারা হতে পারে? একমাত্র সবুজ উদ্ভিদ। এক্ষেত্রে আরও দু একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, যে এগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের শ্রেণীর খাদক আছে। যেমন হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বভুক প্রাণী, এগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে। প্রথম শ্রেণীর খাদক কারা? যে সকল প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। যেমন সমস্ত তৃণভোজী প্রাণী, অর্থাৎ গরু, ছাগল, খরগোশ, হরিণ, ছোটো ছোটো মাছ, পোকামাকড়, এরা কি করে? এরা সরাসরি উদ্ভিদকে খেয়ে নেয়, সেই জন্যে এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। আর দ্বিতীয় শ্রেণীর খাদক কি? যে সকল প্রাণীরা প্রথম শ্রেণীর খাদককে অর্থাৎ তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাকে বলে দ্বিতীয় শ্রেণীর খাদক। যেমন তোমরা বলতে পারো শিয়াল। দেখো শিয়াল কি করে? শিয়াল একটা খরগোশ ধরে খেয়ে নিল, খরগোশ ঘাসপালা খেলো, তাহলে খরগোশ হলো প্রথম শ্রেণীর খাদক, আর শিয়াল ওই খরগোশটাকে ধরে খেয়ে নিল, তাহলে শিয়াল হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। আবার যে পোকামাকড় আছে, এই পোকামাকড়কে খেয়ে ফেলে হচ্ছে ব্যাঙ, টিকটিকি, পাখি। সুতরাং এই ব্যাঙ, টিকটিকি, পাখি বা মাঝারি ধরনের মাছ, মানে একটু বড়সড় মাঝারি ধরনের মাছ, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। আর তৃতীয় শ্রেণীর খাদক কি? যে সকল প্রাণীরা দ্বিতীয় শ্রেণীর খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃতীয় শ্রেণীর খাদক। যেমন একটা শিয়ালকে ধরে একটা বাঘ সিংহ খেয়ে নিল, তাহলে এই বাঘ বা সিংহ এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। আবার ধরো ছোট ছোট মাছকে বড় মাছ খেয়ে নিল, তাহলে এই বড় মাছটা হবে তৃতীয় শ্রেণীর খাদক। আরেকটা কথা মনে রাখতে হবে, এর মধ্যে আরও এক ধরনের প্রাণী আছে যেটা হচ্ছে সর্বভুক প্রাণী। তাহলে সর্বভুক প্রাণী কি? যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদ এবং সেই সঙ্গে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর খাদককেও খাদ্য হিসাবে গ্রহণ করে নিতে পারে তাদেরকে সর্বভুক প্রাণী বলা যেতে পারে। তাহলে সর্বভুক প্রাণীর মধ্যে কয়েকটি প্রাণীর আমরা নাম বলছি, দেখো। যেমন হচ্ছে মানুষ,
কাক, ভাল্লুক এরা হচ্ছে সর্বভুক প্রাণী। আশা করছি উত্তরটা তোমরা বুঝতে পারছো। এবারে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কোনো বস্তুকে খনির নিচে নিয়ে গেলে তার ওজন বাড়বে না কমবে? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কোনো বস্তুকে খনির নিচের দিকে নিয়ে গেলে অবশ্যই তার ওজন কমবে। এবারে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্ন, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে গেলে বস্তুর ওজন বাড়বে না কমবে? তাহলে এখানে উত্তর হবে যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে নিয়ে গেলেও তার ওজন কিন্তু অবশ্যই কমবে। কেউ কিন্তু ভাববে না বাড়বে, অবশ্যই কিন্তু কমবে। কারণ ওজনের ডেফিনেশন বা সংজ্ঞা অনুযায়ী পৃথিবীর তার উপরস্থিত কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই কিন্তু ওই বস্তুর ভার বা ওজন বলা হয়। সুতরাং ভূপৃষ্ঠ থেকে যতই আমরা উপরের দিকে যাব বা খনির ভিতরের দিকে বা পৃথিবীর মাঝখানের দিকে যাব ততই কিন্তু ওজন কমবে। এবারে প্রশ্ন, বস্তুর ভর বাড়ালে ওজন বাড়বে না কমবে? অবশ্যই বস্তুর ভর বাড়ালে বস্তুর ওজন অবশ্যই বাড়বে। কারণ বস্তুর ভর ও ভারের মধ্যে সম্পর্ক হচ্ছে বস্তুর ভার সমান ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। আশা করছি বুঝতে পারছো। এবারে প্রশ্ন, এমন একটি বলের কথা লেখো যা দিয়ে বস্তুকে স্পর্শ না করেও টানা যায়। তাহলে দেখো, মাধ্যাকর্ষ বল, অভিকর্ষ বল, তোমরা লিখতে পারো চুম্বক বল, যেটা হচ্ছে বস্তুকে স্পর্শ না করেও টানা যায়। পরের প্রশ্ন, ভর ও ভারের মধ্যে সম্পর্ক একটু আগেই বললাম, ভার সমান হচ্ছে ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। আশা করছি বুঝতে পারছো। পরের প্রশ্ন, মেঘের জলকণাতে কোন শক্তি সঞ্চিত থাকে? মেঘের জলকণাতে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। পরের প্রশ্ন, 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান 10⁵ ডাইন। 10⁵ মানে হচ্ছে 10কে 10 দিয়ে 5 বার গুণ করলে যতটা পাওয়ার পাওয়া যায় তাকেই বলা হয় 10⁵। প্রত্যেককেই বলছি যে এতটা গুছিয়ে উত্তর এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, তোমাদেরকে অবশ্যই ভালো করে শিখিয়ে দেব। পরের প্রশ্ন, উদ্ভিদ তার প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? উদ্ভিদ তার প্রয়োজনীয় শক্তি পায় সূর্য থেকে। পরের প্রশ্ন, বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে? বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। এবারে প্রশ্ন, বাল্ব বা টিউবের সুইচ অন করলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে বাল্ব বা টিউবের যে সুইচ আমরা অন করব তাতে হচ্ছে তড়িৎ শক্তি থাকবে। এই তড়িৎ শক্তি রূপান্তরিত হবে আলোক শক্তি ও তাপ শক্তিতে। তাহলে আলো দেবে এবং বাল্বটা হাত দিয়ে ধরলে তুমি হাতে তাপ পাও, সুতরাং আলো এবং তাপ দুটোই উৎপন্ন হয়। সেই জন্য আমরা বলবো তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্ন হচ্ছে, কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? তাহলে এখানে উত্তর বলবো বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়। পালতোলা যে নৌকা সেগুলো কিসে চলে? যখনই বায়ু জোরে বয় তখনই কিন্তু নৌকো আরও জোরে এগোয়। সুতরাং উত্তর হবে বায়ুর গতিশক্তি। পরের প্রশ্ন, খাদ্য পিরামিডের এক একটা ধাপকে কি বলে? একটু আগেই তোমাদের বলে দিয়েছি, খাদ্য পিরামিডের এক একটা ধাপকে বলা হয় কি? খাদ্য পিরামিডের এক একটা ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রাফিক লেভেল। পরের প্রশ্ন, খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? এটাও কিন্তু বিশ্লেষণ করার সময় আমরা বলে দিয়েছি। এর উত্তর হবে খাদ্য পিরামিডের মধ্যে উৎপাদক স্তরে জীবের সংখ্যা সব থেকে বেশি, যেটা একদম নিচে থাকে সেই স্তরে। পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর খাদক কিসের থেকে শক্তি পায়? প্রথম শ্রেণীর খাদক উৎপাদক থেকে শক্তি পায়। প্রথম শ্রেণীর খাদক কি? গরু, ছাগল, খরগোশ, পোকামাকড় ইত্যাদি হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। এরা কিন্তু উৎপাদক, মানে সবুজ উদ্ভিদ থেকে কিন্তু এরা শক্তি পায়। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে বা পরিবেশের উৎপাদক কারা? খাদ্য শৃঙ্খলে বা পরিবেশের উৎপাদক হচ্ছে একমাত্র সবুজ উদ্ভিদ। এরাই কিন্তু একমাত্র উৎপাদক। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ খাদ্য তৈরির সময় সৌরশক্তির কত অংশ নিজের দেহে জমা রাখতে পারে? তাহলে এখানে উত্তর হবে 10% জমা রাখতে পারে। পরের প্রশ্ন,
এক ট্রাফিক লেভেল থেকে অন্য ট্রাফিক লেভেলে স্থানান্তরের সময় শক্তির অপচয় বা যে শক্তিটা নষ্ট হয়ে যায়, শক্তির অপচয়কে কোন সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়? তাহলে উত্তর হবে লিন্ডেম্যানের 10% সূত্রের মাধ্যমে। আশা করছি বুঝতে পারছো। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের বিজ্ঞানভিত্তিক সংজ্ঞা কে দেয়? খাদ্য শৃঙ্খলের বিজ্ঞানভিত্তিক সংজ্ঞা প্রদান করেন বৈজ্ঞানিক ওডাম। পরের প্রশ্ন, গতি কয় প্রকার ও কী কী? তো বলতে পারবে গতি 3 প্রকারের হয়, ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি এবং মিশ্র গতি। এবারে প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? আগেও বলেছি, পৃথিবী তার উপরিস্থিত কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর অভিকর্ষজ ত্বরণ বলা হয়। পরের প্রশ্ন, উৎসভেদে বিদ্যুৎ শক্তি কয় প্রকার ও কি কি? তাহলে বলবো উৎসভেদে এই বিদ্যুৎ শক্তি 2 প্রকারের হয়, একটা তাপ শক্তি আর একটা হয় জলবিদ্যুৎ শক্তি। একটা তাপ বিদ্যুৎ শক্তি আর একটা জলবিদ্যুৎ শক্তি। পরের প্রশ্ন, তৃণভূমির খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ শ্রেণীর খাদক কারা? তাহলে এখানে উত্তর হবে তৃণভূমির খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ শ্রেণীর খাদক হচ্ছে বাজ পাখি, চিল, বাঘ ইত্যাদি। শিকারী পাখিরা হলো তৃণভূমি খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ শ্রেণীর খাদক। এবারে প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কোথায় ওজন সর্বাধিক এবং কোথায় ওজন সর্বনিম্ন হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু ভালো করে শুনবে। পৃথিবীর পৃষ্ঠের উপরে বস্তুর ওজন সর্বাধিক হয় আর পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন সর্বনিম্ন অর্থাৎ 0 হয়। এটাকে তোমরা একটা বড় চুম্বকের সাথেও তুলনা করতে পারো। যেমন একটা চুম্বকের চৌম্বক শক্তি সর্বাধিক কোথায় হয়? তার 2 প্রান্তে, তার একদম মাঝে তার কিন্তু কোনো রকম চৌম্বক শক্তি থাকে না এবং পৃথিবীর মাঝেও কিন্তু সর্বনিম্ন হয় তার ওজন অর্থাৎ 0 থাকে। অর্থাৎ পৃথিবীকে তোমরা একটা বড় চুম্বকের সাথে তুলনা করতে পারো, এটা কিন্তু কখনোই ভুল হবে না। আজকের জন্য এতটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।